তাহলে গতকালকে আমরা দেখছিলাম এই রিলিজিয়াস প্র্যাকটিসেস গুলো বিভিন্ন ধর্মে, বিশেষ করে পুরোহিত যারা আছেন, বিয়ের সময় সে পুরুষ পুরোহিত লাগে, অন্য সময়ে সমস্ত পুরুষ পুরোহিত লাগে। কিছু কিছু ক্ষেত্রে আজকাল একটু অদল বদল হচ্ছে। বাংলাতে যেমন ওই কিছু কিছু লোক চেষ্টা করেছিলেন পুরোহিত ছাড়া মেয়েরা যাতে পুরোহিত হতে হবে, ছেলেরা পুরোহিত না হলেও চলবে। ইয়েতে নায়ারদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, ওদের বিয়েটা হয় পুরোহিত লাগে না। খাসি পাহাড়েও দেখেছি পুরোহিত ছাড়াও বিয়েটা হয়। এবং সাধারণত ভগবান বলতে আমরা যাকে বোঝাই তিনি হচ্ছে পুরুষ। ভগবান কোনোদিনও ইয়ে হন না, মেয়ে নন। দেখা যাচ্ছে এটা বা স্ক্রিনটা? হ্যাঁ স্যার। প্রস্টিটিউশন বা বেশ্যাবৃত্তি, এখানে একটা জেন্ডার ডিসক্রিপশন আছে। ছেলে বেশ্যা যারা হয়, মেল প্রস্টিটিউটস, তাদের কিন্তু সুন্দর সুন্দর নাম দেওয়া হয়, মেল এসকর্টস বা ম্যাসুরস বা জন। মেল প্রস্টিটিউশনটা বহুকাল থেকেই চলছে, গ্রিক সময় থেকেই চলছে। পাকিস্তানে একটা ব্যাপার আছে দেখেছি, ওই এটা বোধহয় আফগানদের মধ্যে, কিন্তু পাকিস্তানি খবরটা পেয়েছি, ওই ছেলে সঙ্গী রাখা হয়, তাতে নাকি তাদের স্ট্যাটাস বাড়ে, যারা বেসিক্যালি প্রস্টিটিউট সোজা কথায়। তো এই ব্যাপারগুলো আছে কিছু কিছু জায়গাতে। চলো, রেপের একটা ডেফিনেশন আমরা একটু দেখে নিই আগে। এটা এই স্ক্রিনটা শেয়ার করার আগে আমি রেপের একটা স্ক্রিন শেয়ার করি, এটা বুঝতে সুবিধা হবে। এটা স্ক্রিনশট নিয়ে নিই, ওখানে আমি পরে ইউটিউবে দেবো। হ্যাঁ, 375 ইন্ডিয়ান পেনাল কোড, তাতে রেপ একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এটাকে সম্ভব হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, একটু কালো করে দিচ্ছি একটু বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা বিশেষ করে যে রেপ কথার অনেক ধরনের ডেফিনিশন এখন আছে, শুধুমাত্র আমরা যেটা বুঝতাম সেটাই শুধু নয়, এবং আরো অনেক তার মধ্যে পয়েন্ট আছে, এগুলো একটু জেনে রাখা দরকার। এবং কোন কোন ক্ষেত্রে কোর্ট নির্ধারণ করবে এটা কে রেপ হয়েছে কে হয়নি, সেই ব্যাপারটাও দেওয়া আছে। এই আরেকটা ব্যাপার, এই মেরিটাল রেপ, স্বামী স্ত্রীর মধ্যে রেপটা আমাদের দেশে এটাকে রেপ বলে ধরা হয় না, কিন্তু আমেরিকাতে কিন্তু বা বিদেশে অন্য জায়গাতেই এটাও একটা রেপ। যদি মনে করে, স্ত্রী যদি মনে করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে ইয়ে করা হয়েছে, তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়েছে, সে বলতেই পারে সে তাকে সে রেপ হয়েছে। অ্যাগ্রিভেটেড রেপ অনেক বিষয় আছে, এগুলোকে একটু স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হয়।
আমি এগুলোকে আবার দেখাবো আরেকবার, স্ক্রিনশটটা যদি না নেওয়া হয়ে থাকে কারো। এই অর্থগুলো আমাদের একটু বোঝা দরকার, কারণ আমরা পট করে অনেক কথাবার্তা বলি ধর্ষণের বিরুদ্ধে, ঠিক না জেনে কোনটাকে ধর্ষণ বলবো কোনটাকে ধর্ষণ বলবো না সেই ব্যাপারটা হয়তো আমরা জানি না। আচ্ছা, এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে এখানে। স্ক্রিনশটটা এটা নেওয়া গেছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই স্ক্রিনশটটা একটু নিয়ে নাও। আর এটাও নিয়ে নাও। আমরা যেখানে ছিলাম, রেপ বলতে ধরে নেওয়া হয় মেয়েরাই শুধুমাত্র রেপ হয়েছে, কিন্তু কিন্তু তা নয়, ছেলেরাও রেপ হয়। বিশেষ করে বাংলাদেশ যুদ্ধের সময় অনেক ছেলে এরকম ধর্ষিত হয়েছিল, এবং সেইটা কিন্তু আরো বেশি কষ্টকর শারীরিক ও মানসিক দিক থেকে। আমরা দেখতে পাই মেয়েরা গিয়ে কোর্টে যাচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে মামলা করছে, কিন্তু ছেলেরা কিন্তু সেটাও করতে পারছে না। ওই জায়গাটা কিন্তু খুব করুণ, কারণ বাইরে এসে সে আর মুখ দেখাতে পারছে না, সে বলতেই পারছে না, বলার মতো জায়গাতেই নেই। হাউস হোল্ড চোরস, এই যে বাড়ির ছোট ছোট কাজ, বাড়ির কাজে তো কোনো বেতন দেওয়া হয় না। মায়েরা বোনেরা যেসব বা স্ত্রী যেসব কাজ করে তার কোনো বেতন নেই। তো বেতন নেই মানে তার স্ট্যাটাস নেই, এবং তার কোনো প্রমোশনও নেই। বাইরের থেকে স্বামী বা ভাই বা যেই যা ইনকাম করে আনছে বা বাবা ইনকাম করে আনছে, তার বাইরে একটা প্রমোশন আছে, তার একটা স্ট্যাটাস আছে। সুতরাং মাছের মাথাটা, বড় মাথাটা তাকে দেওয়া হচ্ছে, ভালো খাবারটা সেই আগে খাচ্ছে, বাকিরা পরে খাচ্ছে। অনেক সময় মেয়েদের সেটাও থাকে না। তো কারণ এটা কোনো স্ট্যাটাস নেই, এটা কোনো প্রমোশন নেই, তার কোনো বেতন নেই। সে যে টাকাটা বাঁচাচ্ছে সেইটা কিন্তু আমরা কনসেপ্ট নেই, টাকা বাঁচানো যে টাকা ইনকাম। তো এখন একটা ভালো শব্দ এসছে ইংরেজিতে, আগে আমরা হাউস ওয়াইফ বলতাম, এখন হোম মেকার বলি। এইটা একটা ভালো দিক। একটা হাউস ওয়াইফ মানে সে কিছুই করে না আর কি, সে বাড়িতে বসে থাকা। কিন্তু যেটা বলা হয়, একজন শিক্ষিত পুরুষ থেকে একজন শিক্ষিত মহিলা অনেক বেশি প্রয়োজনীয়। মানে একজন শিক্ষিত পুরুষ সে তাকে শিক্ষা দিচ্ছে, সে নিজেই খালি বড় হচ্ছে। আর শিক্ষিত মহিলা সে পুরো বাড়িটাকে শিক্ষা দিচ্ছে। তো হোম মেকার, সে বাড়িটাকে বানাচ্ছে, সে বাড়ির যে কালচার, বাড়ির যে সংস্কৃতি, বাড়ির যে আচার আচরণ হবে, বাড়িতে কি ধরনের কথাবার্তা হবে, সবকিছু সে যে করছে, নির্ণয় করছে, সে করছে। তো হোম মেকার একটা ভালো শব্দ সেদিক থেকে। ভাষার ক্ষেত্রে খুব সমস্যা আছে আবার, যে ভাষাটাও কিন্তু বায়াসড ছেলেদের প্রতি। যেমন ইংরেজিতে এখন চেয়ারপারসন একটা কথা শব্দ ব্যবহার করা হয়। আগে যেমন চেয়ারম্যান কথাটা আমরা ব্যবহার করতাম। এখন মহিলা হলে তো চেয়ারম্যান বলা যাচ্ছে না, চেয়ারউম্যান কথাটা ঠিক চালু নয়। তো ওইটাকে একটা নিউট্রাল একটা ব্যবহার করার চেষ্টা করলো কিছু লোকে,
যে না আমরা চেয়ারপারসন বলবো, চেয়ারপারসন বললে বোঝা যাবে না সে ছেলে কি মেয়ে। কিন্তু মজা হচ্ছে চেয়ারপারসন যদিও বলছি, ছেলে হলে কিন্তু আমি চেয়ারপারসন সাধারণত বলছি না, ছেলেকে সেই চেয়ারম্যানই বলছি। তো চেয়ারপারসন কথাটার একটা ওই কি বলে ফেমিনিন জেন্ডার একটা থেকে গেল ওখানটাতে, স্ত্রীলিঙ্গর একটা ব্যাপার থেকে যাচ্ছে চেয়ারপারসনে। কিছু কিছু পুরুষকেও চেয়ারপারসন বলা হয়, কিন্তু এটা খুব সীমিত ব্যাপারটা, এখন সেভাবে চালু হয়নি। হ্যাঁ, এই গডটাতে জি থাকে ক্যাপিটাল, আর গডেস বা গডস বা গডেসেস যখন এগুলো কিন্তু সব স্মল জি দিয়ে হয়। সুতরাং মেয়েরা যেহেতু ইয়ে নয়, গড নয়, তখন কিন্তু ক্যাপিটাল জি হয় না, স্মল জি হয়। কারণ এটা দেবী, দেবদেবী, দেবদেবীরা সব স্মল জি দিয়ে। সব ইয়েতেই কিন্তু সব ধর্মেই ভগবান, ঈশ্বর, আল্লাহ যাকেই বলা হোক, সবই কিন্তু ভগবান, সবই পুরুষ মানুষ। ইয়েতে ইংল্যান্ডে একটা মজা আছে, ওদের তো রাজা নেই, এক্ষুনি রানী আছে, কিন্তু রানীকেও আমি বলতে পারি হিজ ম্যাজেস্টি, হার ম্যাজেস্টি না বললেও কোনো ব্যাপার নয়। কারণ ওই যে চেয়ারটা, ওই চেয়ারটা বড় কথা, হিজ ম্যাজেস্টি। আচ্ছা, আবার এদিকে একটা মজা আছে, রাজার যে স্ত্রী সে রানী, কিন্তু রানীর যে স্বামী সে কিন্তু রাজা নয়, কিংলি কনসর্ট বলা হয়। রানীর ক্ষেত্রেও বলা যেতে পারতো, রাজার স্ত্রীর ক্ষেত্রেও বলা যেতে পারতো, কিন্তু অটোমেটিক রানী যখন কারোর প্রশ্নই নেই। আরো কিছু শব্দ আছে, যে হ্যান্ডসাম, হ্যান্ডসামটা সাধারণত ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর মেয়েদের ক্ষেত্রে প্রিটি কথাটা ব্যবহার করা হয়। খুব রেয়ার কেসে মনে আছে ওই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ওনাকে তাও হ্যান্ডসাম কথাটা ওনার ক্ষেত্রে ব্যবহার করা হতো। মানে একটা পুরুষালী ব্যাপার ছিল, একটা কি বলে ম্যাসকুলিনিটি একটা ছিল ওনার ইয়ের মধ্যে, তাই জন্য তাও ওনাকে অনেক সময় হ্যান্ডসাম বলা হতো। প্রিটির সঙ্গে একটু দুর্বলতার ব্যাপার আছে, হ্যান্ডসাম মানে একটু সবল যারা, যারা যাতে শক্তিশালী যারা, তাদের হ্যান্ডসাম বলা যায়। আরো ব্যাপার আছে, বিভিন্ন ভাষাতেই এই পাওয়া যাবে, মেয়েরা যেই ইয়েটা পরিধান করে, পোশাকটা, সেটাকে ড্রেস বলে, ছেলেরা যেটা পরে সেটাকে ক্লোথস বলে। ছেলেরা ড্রেস পরে না, মেয়েরা ক্লোথ পরে না, ছেলেদের ক্ষেত্রে ক্লোথস, মেয়েদের ক্ষেত্রে ড্রেস। তাছাড়াও যখন একজন ছেলে আরেকজন কাউকে সম্মান জানাচ্ছে, সিনের কাউকে একটু মাথা নত করে, তো সেটাকে বাউ বলে, BOW, বাউ। মেয়েরা যখন করে সেটাকে কার্টসি বলে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বাউ হবে না, ওরা আবার ওই একটা হাঁটু নামিয়ে, একটা হাঁটু ওপরে একটা হাঁটু নিচে, ওই করে একটা ইয়েটা ধরে, স্কার্টটা দুই হাতে ধরে একটু ইয়ে হয়, নত হয়, সেটা কার্টসি করা বলে। তো ভাষার ক্ষেত্রে এরকম প্রচুর প্রচুর ইয়ে পাওয়া যাবে, প্রচুর বৈষম্য পাওয়া যাবে। রাজনীতি, রাজনীতি তো এখনো এখনো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই আসছে,
মেয়েরা কিন্তু খুব বেশি দেখা যায় না, খুব রেয়ার কেসে। আমেরিকার মতন দেশেও দেখা গেল যে হিলারি ক্লিন্টনকে তারা অ্যাকসেপ্ট করতে পারলো না, কালো লোককে প্রেসিডেন্ট বানালো, কিন্তু হিলারি ক্লিন্টন হলো না। ইংল্যান্ডে বহু কষ্টে এক মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, বহুদিন ছিলেন, খুব পাওয়ারফুল ছিলেন, মার্গারেট থ্যাচার। কিন্তু ওই একবারই বাস, আর পারেনি। প্রথমে তো সেই গোল্ডা মায়ের ইসরায়েলে, ইন্দিরা গান্ধী, তারপরে শ্রীবাবু বন্দরনায়ক ইয়েতে শ্রীলঙ্কা, এইসব দিকে প্রচুর আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, কিন্তু ওদের কিন্তু ওরা পারেনি। আমাদের যেমন ইন্দিরা গান্ধী বহু বছর ছিলেন, ওদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। জার্মানিতে একবার দেখা গেছিল চ্যান্সেলর, কিন্তু আর কোথাও সাধারণত আমরা এটা পাই না। হাউস মেড, আগে আমরা চাকরানি কথাটা ব্যবহার করতাম, কাজের মাসি। তো কাজের তো মাসি পাওয়া যায়, কাজের মামা তো আজকাল দেখি না। আগে চাকর একটা ব্যাপার ছিল, মানে আস্তে আস্তে পুরো ব্যাপারটাই কিন্তু এটা মেয়েদের। রান্নার মাসি, কাজের মাসি, ঘরের অন্যান্য কাজ করার জন্য মাসি, এইসব কাজে ছেলেরা নেই। আগে দেখা যেত, খুব খুব রেয়ার কেসে এখনো দেখা যায় কিছু কিছু জায়গায়, কিন্তু এতে বেতনও কম এবং তাদের হ্যারাস করা যায়, সেক্সুয়ালি হ্যারাস করা যায়, এটা একটা সুবিধা আছে। ছেলেদের ক্ষেত্রে সেটা সেই সম্ভাবনা নেই, সে ব্যাপারগুলো পারা যায় না। এখন পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। হিউম্যান ট্রাফিকিং আরেকটা দিক। হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে আমরা সেই একই আবার গল্প, সেই এটা দিন আমরা আরেকটা দিন দেখবো এটাকে, হিউম্যান ট্রাফিকিং নিয়ে। সাধারণত শিশুরা বা মেয়েদের ট্রাফিকিং করা হয়, তাদের পট করে তাদের ধরা সুবিধা, কন্ট্রোল করা সুবিধা। ছেলেদের ক্ষেত্রেও হয়, অর্গান ট্রাফিকিং হয় আজকাল, দেহের বিভিন্ন অর্গান নেওয়ার জন্য মানুষকে কাজে নিয়ে যায়, তারপর ওখান থেকে আসলে অর্গানগুলো পাচার করে। সে জানলোই না তার একটা অর্গান চলে গেছে, যখন জানলো তখন আর দেরি হয়ে গেছে। তো সেটা মেয়েদের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, কিন্তু আমরা তো একতরফা একটা বলে যাচ্ছি মনে হচ্ছে, কারণ এটাই সত্যি, এটাই আসল কথা। সবচেয়ে বেশিরভাগ অপারেশনটা মেয়েদের উপরেই হয়। এখন সিমিলারলি ছেলেদের উপরেও সমস্যা আছে, অত্যাচারিত ছেলেরাও হয় বাড়ির মধ্যে, তারাও মারধর খায়। এবং আজকাল যেটা যে 398 না 498 একটা কেস ইয়ে হয়, পট করে মেয়েদের ফলে, যেহেতু অনেক আইন আছে এখন, ঝট করে একটা কেস দিল, পুরো বাড়ি, তখন পুরো ফ্যামিলি, শ্বশুর বাড়ি সব জেলের মধ্যে। তাতে গিয়ে এখন সুপ্রিম কোর্টও বলছে যে না, দিল্লি হাইকোর্ট বলেছিল যে 80% কেস এগুলো সব ফলস, কিন্তু ভুগতে হচ্ছে ছেলেটাকে। দোষটা হয়তো তখন ছেলেটা ছিল না। 20% কেস বলছে সত্যি। এবং এমন কিছু আইনও আছে যে একটা মেয়ে যদি আমার মোবাইলটা নিয়ে বা আমার পার্সটা নিয়ে দৌড়ায়, আমি যদি তার পেছনে দৌড়াই, তাহলে কিন্তু জেলে পড়বে আমাকে, আমি এটা নন বেইলেবল ওয়ারেন্ট একটা পাবো।
এরকম অনেক কেস আছে ছেলেদের এগেস্টে চলে যায়। তো এই জায়গাগুলোও আছে সমস্যা। থার্ড জেন্ডার তো সেদিন কিছু বলছিলামই, ওদের অবস্থা তো আরো খারাপ, ওদের তো কেউ শুনছে না। এবং তার মধ্যে আরো কিছু আছেন, সেটা আমরা আগে আমার খেয়াল ছিল না ব্যাপারটা, কিছুদিন আগে আরো লক্ষ্য করলাম, যারা ওই বায়োলজিক্যালি সেক্সটাকে পরিবর্তন করছেন। ছেলে ছিলেন তিনি মেয়ে হয়ে গেলেন, বা মেয়ে ছিলেন ছেলে হয়ে গেলেন। তো এদেরও কিন্তু সমস্যা, আমরা সমাজে ঠিক মেনে নিতে পারি না। তবে আরেকটা মজার ব্যাপার দেখতে পাই, এই যখনই আমি হিজড়াদের কথা মনে করি, থার্ড জেন্ডারের কথা মনে করি, সব সময় হিজড়ারা মেয়ের পোশাক পরতে হবে কেন? তারা কিন্তু ছেলের পোশাক পরে না। মেয়ের পোশাকটা পরলে তার যেন সেই টাকাটা ইনকাম করা খুব সুবিধা হয়ে যাচ্ছে। আমি হিজড়া যখনই দেখছি তখনই দেখছি মেয়ে, অথচ ছেলে তো আছে যাদের চাল চলন কথাবার্তা ছেলেদের মতন, তারা আবার প্রকাশ্যে আসছে না। আসলেও হয়তো সেইভাবেই মেয়েদের মতো করে থাকছে হয়তো। তো সেই সুযোগটাও কিন্তু অনেকে নিচ্ছে। আবার এদিকে হ্যাঁ, যখন একটা ফর্ম ফিল আপ করবে তখন সে কিন্তু তাকে হয় পুরুষ না হলে নারী লিখতে হচ্ছে, মেল ফিমেলের বাইরে কিছু নেই। তার পক্ষে একটা বিশাল সমস্যা। তো তার তো কিছু করার নেই। সুতরাং সে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে গেলে, কোনো স্কুল কলেজে অ্যাডমিশন নিতে গেলে তাকে দেওয়া হবে না, তার প্রথমেই সে আটকে যাচ্ছে। আর যদি সে স্পষ্টভাবে বলেই বসে যে না আমি নই, ছেলেও না মেয়েও না, তাহলে হয়তো আরো সমস্যা এমনিতেই বেড়ে যেতে পারে। আমাদের এখানে একজন উকিল আছেন, তিনি অবশ্য পরে ওই জেনেছি যে চেঞ্জ করেছেন। শিলিগুড়িতে শুনেছিলাম একজন ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, মিউনিসিপ্যাল ইলেকশনে, তো জেতেননি অবশ্য, সে অন্য গল্প। তো এরকম খুব খুব অল্প কিছু ঘটনা আমরা দেখতে পাই। তো এখন আমরা কি করতে পারি? প্রথমত আমাদের এইটা বোঝাটা খুব জরুরি, এই যে জেন্ডার কথাটা বলছি, এইটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। বিভিন্ন কারণে, সাইকোলজিক্যাল হোক, সোশিওলজিক্যাল হোক, কালচারাল হোক, বিভিন্ন কারণে আমরা কিছু লোককে পুরুষ বলি, কিছু লোককে আমরা স্ত্রী বলি, এবং তাদের কিছু কিছু কাজ আমরা নির্ধারণ করে দিই, যারা এই কাজগুলো করবে, এরা এই পোশাক পরবে, এদের এই আচার আচরণ হওয়া উচিত। তো এটা যে আমরা জন্মের থেকে শুধুমাত্র বায়োলজিক্যাল, সেই ব্যাপারটা আমরা ভুলে যাই। তাছাড়াও তো সে অনেক কিছু করতে পারে যেটা আমরা করতে দিই না। আরেকটা জিনিস বুঝতে হবে যে এই ব্যাপারটা একটা ন্যাচারাল ব্যাপার। এইটা তার জন্মের সময় তার কিছু করার ছিল না। আমাদের প্রকৃতির নিয়মেই একদল ছেলে হয়েছে, একদল মেয়ে হয়েছে, বা আরেকজন হয়তো থার্ড জেন্ডার হয়েছে। কিন্তু একজন ছেলেকে যে ওই যেভাবে আমরা বলি ছেলের মতো করে ভাবতে হবে, মেয়েকে মেয়েদের মতো করে ভাবতে হবে, সেই ব্যাপারটা কিন্তু ঠিক করেছি আমরা। সেটা কিন্তু আগে থেকে জন্মের থেকে ঠিক হয়ে আসেনি, সেটা আমাদের তৈরি করা।
যে মেয়েটাকে একটা ঘোমটা পড়তে হবে বা একটা বোরখা পড়তে হবে বা একটা ভেইল পড়তে হবে, ছেলেটাকে পড়তে হবে না। এটা আমরা বানিয়েছি। তো এইটা যদি বুঝতে পারি তাহলে আমরা শিওর হতে পারবো যে কোনটা ন্যাচারাল, কোনটা ইনএভিটেবল, যেটা এটার বাইরে যাওয়া যাবে না, কিন্তু কোনটাকে আমরা সংশোধন করতে পারি। কিছু কিছু জিনিস আমরা সংশোধন করতে পারি এবং তাহলে জীবনটা আরেকটু হয়তো সহজ হয়। তো যেহেতু এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, সেহেতু এগুলো জেন্ডার রিলেশনগুলো পাল্টানো যায়। ওইভাবেই করতে হবে তার কোনো মানে নেই। ওই যে একটা সিনেমা ছিল, ওই কি অ্যান্ড কা, ওই ইয়ে ছিল, ওই অর্জুন কাপুর আর এটাকে করিনা কাপুর। তো অর্জুন কাপুরের কাজ ছিল গিয়ে বাড়িতে রান্না বান্না করা, বাড়ির দেখাশোনা করা, আর করিনা কাপুর ইয়ে করে চাকরি করছে। তো অর্জুন কাপুর খুব সুন্দর মানিয়ে নিয়েছে ব্যাপারটার মধ্যে, তার কোনো অসুবিধা নেই। যেমন সেটা প্রথাগত ইয়ের বাইরে গিয়ে। তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, আমাদের ক্ষমতার মধ্যেও পড়ে এই যে ডেভেলপমেন্ট যেটা হবে, সেই ডেভেলপমেন্টের যে পলিসি মেকার্স বা স্টেট প্ল্যানার্স যারা সমাজটাকে পাল্টাচ্ছে, আমরা যেহেতু আমাদের দায়িত্বের মধ্যে এই কাজটা পড়ে, আমরা এইসব কাজগুলো করতে পারি, আমরা আস্তে আস্তে করে সমাজটাকে পাল্টাতে পারি। কারণ আমরা বিরোধ যতটা কমিয়ে আনা যায়। অনেক ধরনের আইডিয়াস আসছে প্রথমেই, যেমন একদল খুব খেপে যায় সঙ্গে সঙ্গে, তাই জন্য খুব মুশকিল হয়ে যায়। এটা শুধুমাত্র আমার এই জেন্ডারের ক্ষেত্রেই নয়, সমাজের অন্যান্য জায়গায়, ধর্মীয় জায়গায়, রাজনীতির জায়গায়, বিভিন্ন জায়গাতে সমস্যাগুলো আসে। এত বেশি বিরোধিতা হয়, ইয়ে করা যায় না। হ্যাঁ, এখানে কারো অ্যাড করার থাকলে আমি অন্য একটা জায়গা থেকে দেখাচ্ছি। কেউ কিছু অ্যাড করতে চায় এখানটাতে? আমাদেরই ইয়ে ছিল, ট্রেনি ছিল সুতশ্রী, ওর একটা ইয়ের থেকে আমি দেখাচ্ছি, ওর স্লাইড থেকে। এই যে বিভিন্ন জায়গাতে, সিনেমাতে হোক বা বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই যে মেয়েরা ছাড় পোকা, কি বলে, আরশোলার থেকে ভয় পায়। তো সবাই কি ভয় পায়, ওটা একটা ধারণাই হয়ে গেছে, মেয়ে হলেই আরশোলাকে ভয় পাবে। সবাই তো না হতেও পারে। তো আগের থেকে এগুলোকে দুই একজনেরটা দেখে দেখে, এই যে এগুলোতে এই ছবিগুলো দেখা যাচ্ছে যে না, সবাই তো ভয় পায় না। তো অনেক পার্থক্য আছে। পট করে একটা সাইড আমরা দেখে নিই, অনেক একটা সাইড চিন্তা করিনি যে না এটাই হবে। এইখানটাতে আমি একটু দেখাই। মে সি জেমিসন, ফার্স্ট আফ্রিকান আমেরিকান ফিমেল অ্যাস্ট্রোনট, 1992। এই সেদিনের ঘটনা, বেশি দিন আগের না। তার আগে পর্যন্ত এদের স্কোপ ছিল না।
একেবারে স্কোপ ছিল না। সেই ভ্যালেন্টিনা টেলিস্কোপ সেই কবে ইয়েতে গিয়েছিলেন রাশিয়া, তারপর থেকে আর কোনো খবর নেই। ইন্ডিয়াতে তারপর 2-1টা কেস হলো, তারপর থেকে কোনো খবর নেই। আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটা তারপরে আরো কিছু কিছু ইয়ে দেখা যাচ্ছে। প্রফেসর অফ ফিজিক্স, হার্ভার্ড ইউনিভার্সিটি, এরকম খুব কম লোক, টপ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে একজন। পাশাপাশি এই ছবিটা দেখা যাচ্ছে, একে বলা হতো এঞ্জেল অফ ডেথ। প্রচুর মার্ডার করেছে, ফার্স্ট ডিগ্রি মার্ডার, সেকেন্ড ডিগ্রি মার্ডার। তাদের ইয়ে করতো, সে নার্স ছিল, ইয়েদের পেশেন্টদের ইনজেকশন দিত এপাইনেফ্রিন। তো সেই কেসগুলোও তো আছে। এই একটা ছবি, এটা খুব জরুরি বোঝা। এই যে হিউম্যান জু, মানুষকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ঊনবিংশ বিংশ শতাব্দীতে ইউরোপে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় এরকম ইয়ে ছিল, হিউম্যান জু ছিল, যে জন্তু জানোয়ারের পরিবর্তে মানুষ রাখা হচ্ছে, যারা কেউ সাদা চামড়ার লোক নয়, আমাদের মতন কালো আদমি যারা, এবং তারা এটা বেশ মজা লুটছে। কারণ সেই যে বোঝা যে প্যাট্রিয়ার্কি, যে দুর্বলের উপরে সবলের অত্যাচার, সবল যারা তারা সবকিছু করতে পারে, দুর্বলরা কিছু করতে পারবে না, দুর্বলদের কিছু করতে দেওয়া হবে না। অস্বাভাবিক একটা অবস্থা। এইটার একটা ইয়ে নিয়ে রাখলে, এটা যদি একটা স্ক্রিনশট নাও এটার, এটা বুঝতে পারবে যে মেয়েদের কি হওয়া উচিত, ছেলেদের কি হওয়া উচিত, আমরা কিভাবে ইয়ে করেছি, কিভাবে বানিয়েছি ব্যাপারটাকে, যে মেয়েরা এই করে, ছেলেরা এই করে, মেয়েরা এইগুলো করতে পারে, ছেলেরা এইগুলো করতে পারে, মেয়েরা এটা করতে পারে না, ছেলেরা ওইটা করতে পারে না। তো একটা আলাদা ইয়ে করেছি আমরা, রুল কিছু আমাদের মনের মধ্যে আছে। আচ্ছা, এই যে খেলনা, খেলনা যখন আমরা একটা বাচ্চাদের দিই, মেয়েদের এক ধরনের খেলনা দিই, ছেলেদের আরেক ধরনের খেলনা দিই। মেয়ে একটা হলে একটা পুতুল দেবো, রান্নার সরঞ্জাম দেবো, ছেলে হলে একটা বন্দুক দেবো, একটা গাড়ি দেবো, একটা ব্যাট বল দেবো, ফুটবল দেবো। না, ছেলেরা যেমন ওই পুতুল খেলতে পারবে না, মেয়েরা সেরকম ব্যাট বল খেলতে পারবে না, বন্দুক নিয়ে খেলতে পারবে না। কিছু ধারণা আমরা তৈরি করে রেখেছি। আরেকটা দেখিয়ে আজকে এটাকে শেষ করব। জিয়াউর রহমান খুব সুন্দর করেছিল এটাও। আমার কথা শোনা যাচ্ছে কি? আমার
হ্যাঁ স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, স্যার। এখানে একটা খুব মজার ইয়ে দেখিয়েছিল, আমিও তো আগে তো চিন্তা করিনি, এটা চিন্তা করলাম, দেখলাম আর সত্যিই তাই। এই যে সিনেমাতে আর সিরিয়ালে, সিনেমাতে মূল চিত্রে কে থাকে? পুরুষরা থাকে। আর সিরিয়াল গুলোতে মূল চরিত্র কার থাকে? মহিলারা। কোথায় একটা এখানে একটা জেন্ডার বায়াস হয়ে বসে আছে। খুব ইন্টারেস্টিং একটা ইয়ে দেখিয়েছিল। এর খুব দু একটা কেস এরকম, মুম্বাইকে কিরণ বেদী, ইন্দিরা আইপিএস, এসব কয়টা জায়গাতে যেখানে মেয়েরা আছে, মেয়েরা খুব কম মেইন ইয়েতে হিরো রোলে, বা হিরোই বলবো, এখন একটা মুশকিল, আবার হিরোইন বললে আবার একটা অন্য গল্প দাঁড়ায়। মূল চরিত্রে ছেলেরা খুব খুব বেশি, ইয়েতে মেয়েরা একেবারেই নেই। আচ্ছা, এইগুলো আমরা করেছি, এটা নিয়ে অসুবিধা নেই। এইটাও আমরা করেছি, নামগুলো, ছেলেদের নাম, মেয়েদের নাম। এইটাও দেখেছি, বিয়ের বিভিন্ন ধর্মে পুরোহিতরা ছেলে হয়, মেয়েরা হয়তো নান হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, কিন্তু পুরোহিত হচ্ছে না। হ্যাঁ, এইখানেও একটা ব্যাপার আছে, এই মোবিলিটি। ছেলেরা যে কোনোখানে যেতে পারে, মেয়েরা সব জায়গায় যেতে পারবে না, তাদের পারমিট করা হয় না, তাদের এলাও করা হয় না বাড়ির থেকে। হ্যাঁ, অনেক সময় তো মেয়েদের পরিস্থিতিটা ঠিক অনুকূল থাকে না অনেক সময় বাইরে, কারণ আমাদের সামাজিক কারণেই। কিন্তু বড় কথা হলো কি, মেয়েদের দেওয়া হয় না, ছেলেদের দেওয়া হয়। এইগুলো দেখেছি, আমরা দেখে নিয়েছি এগুলো, এটাও দেখেছি। এটা দেখেছি। হ্যাঁ, এটা বললাম বোধহয় সেদিন, এই যে বেতন, মেয়েদের বেতন কম পায়, ছেলেরা বেতন বেশি পায় অনেক জায়গাতেই। এমনকি পাকিস্তানে তো মেয়েরা অর্ধেক বেতন পায়। সুইজারল্যান্ডেও ব্যাপারটা এরকম ছিল। আরেকটা ব্যাপার ছিল, এই রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, পাকিস্তানে এবং সুইজারল্যান্ডের মতন জায়গাতেও ছেলেদের একটা ভোট সমান সমান মেয়েদের দুটো ভোট, মানে মেয়েদের ভোটটা হাফ ছেলেদের ভোটের। এখন সুইজারল্যান্ডের অবস্থাটা পরিবর্তন হয়েছে, পাকিস্তানের আমি ঠিক জানি না এক্ষুনি। এগুলো একটা বিশাল সমস্যা তৈরি করে একই জায়গাতে। প্রফেশন আমরা বলেছি, ঠিক ঠিক আছে, মোটামুটি আমরা একটা কভার করেছি। এখন তোমরা কিছু প্রেজেন্টেশনগুলো এখন রেডি করো। প্রেজেন্টেশন রেডি করলে তাহলে আমরা আরো কিছু হয়তো ইন্টারঅ্যাক্ট করতে পারি। কালকে তো আমি ক্লাস নেবো না, পরের দিন থেকে আমি আরো কয়েকটা আমরা পুরনো ইয়ে দেখাবো, ওই আমাদের ছাত্রদের করায় আরো কতগুলো প্রেজেন্টেশন দেখাবো, আর সুবিধা হয়। সিলেবাসটা দেখে নিয়ে মোটামুটি ওইরকম একটা কিছু ইয়ে করা। হ্যাঁ, কেউ বাচ্চা কথা বলছে বোধহয়। হ্যাঁ, কারো কোনো এখানে কমেন্ট থাকলে, কারো কোনো বক্তব্য থাকলে এক্ষুনি। কোনো বক্তব্য নেই? স্যার প্রেজেন্টেশনের টপিক কি হবে? ইয়ে করো না, নিজে নিয়ে নাও সিলেবাস, আচ্ছা। একটু এদিক সেদিক থেকে করতে পারো, মোটামুটি জেন্ডার ব্যাপারটা। আচ্ছা মানে এরকম হয়তো কিছু জানো, আমি জানি না। আচ্ছা আচ্ছা তো এরকম আমরা একটু শেয়ার করলে পরে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে পরীক্ষার সময় তাহলে প্রশ্নগুলো ওই সব জায়গা থেকে করা যাবে, যেসব এরিয়া আমরা কভার করেছি।
একই জনের মোটামুটি রেডি হয়ে গেল। ঠিক আছে, কারো বক্তব্য না থাকলে বন্ধ করব। কালকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দিন, মিটিং আছে, দেখি কি হয়, কি বলে এনসিটি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার মানে প্রেজেন্টেশনটা কি জেন্ডার ইস্যুস এর উপরেও করা যাবে? হ্যাঁ, একদম 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 একদম। আচ্ছা স্যার, ঠিক আছে। জেন্ডার ইস্যুটাই, ওটাই জেন্ডার ইস্যুটাই শুধুমাত্র চাইছে, এটা বিভিন্ন ভাবে কিভাবে করা যায়। আচ্ছা। কেউ হয়তো আচ্ছা। আইনগুলোকে তুলে ধরলো, তারপরে বিভিন্ন জায়গাতে হয়তো ছেলেরা কি কাজ করেছেন বা মেয়েরা কি কাজ করেছেন, কিছু নাম যদি পাওয়া যায়, এই লোক এই কাজ করেছেন। এই এই সতীদাহ এগেইনস্টে করেছিলেন। হ্যাঁ দেবব্রত বলো। স্যার বলছিলাম পিপিটি গুলো কি নেক্সট ডে থেকে স্টার্ট হবে? হ্যাঁ করো না, করতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে, সময় কম আছে, আজকে অলরেডি 3 তারিখ। যেমন রামমোহন রায় সতীদাহ বিবাহর বিরুদ্ধে ইয়ে করেছিলেন, ঈশ্বরচন্দ্র আবার বিধবা বিবাহ করলেন। তার মাঝখানে একটা যারা বিধবা হয়ে যাচ্ছে তাদের জন্য বিশাল সমস্যা ছিল একটা। সেইগুলোকেও আমরা কতটা মেনে নিয়েছি সমাজে, সেটাও দেখবার বিষয়। কারণ বিভিন্ন ভাবে ইয়েটা রয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছি সতীদাহ প্রথাটা কোনো না কোনো ভাবে একটা তারা বিদ্ধ হচ্ছে, সে আগুনে না জ্বললেও অন্যভাবে বিদ্ধ করা হচ্ছে। মানে এমনকি মহাত্মা গান্ধী নিজেই স্বীকার করেছেন, ওনার অটোবায়োগ্রাফিতে লেখা আছে, কস্তুরবাকে উনি কিরকম ইয়ে করতেন আর কি, মেন্টাল টর্চার দিতেন, উনি এগুলো পরে রিয়েলাইজ করেছেন। সেই ব্যাপারগুলো আছে। মেয়েদের জোর করে আমরা স্কুলে কলেজে পাঠাবো না, যতটা কম দিন ওখানে পাঠানো যায় ততই ভালো, তাহলে বাড়িতে একটা কাজের লোক হয়। আর বাকি সব তো মুখে 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 তো অনেকেই তো অ্যাডমিশন হয়ে যাচ্ছে, আসল জায়গা থেকে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, রাখলাম।